আমার বউ দুবাইয়ের একটি হাসপাতালের নার্স ছিল। ও প্রতি মাসে আমাকে টাকা পাঠাতো। প্রতিদিন রাতে ও আমার সাথে ফোনে কথা বলতো। কিন্তু কিছুদিন থেকে ওর ফোন বন্ধ থাকায় আমি চিন্তিত হয়ে এক বন্ধুকে নিয়ে ওকে খুঁজতে দুবাই গেলে আমার হুঁশ উড়ে যায়। কেননা আমার বউ তো শেখের সঙ্গে। আমার নাম রথিন। আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম আর ওকেই বিয়ে করতে চাইতাম, কিন্তু আমার বাড়ির লোকেরা এর বিরুদ্ধে ছিল। তারপরেও আমি আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই মেয়েকে বিয়ে করে নেই। নিজের ইচ্ছায় বিয়ে করার কারণে আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেন। আমাদের পাড়ারই একটা মেয়ের সাথে আমার প্রেম হয়ে যায়। ওর নাম রিম্পা। রিম্পাকে আমি ছোটোবেলা থেকেই পছন্দ করতাম। রিম্পার জন্য আমি আমার বাবা মায়ের সাথে কয়েকবার ঝগড়াও করেছিলাম। তাদেরকে অনেকবার বলেছিলাম যে আমি ওকে ভালোবাসি, কিন্তু তারা আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছিলেন না। এই কারণে বাধ্য হয়ে রিম্পাকে নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। আমরা দুজনেই নিজেদের পরিবার ছেড়ে অনেক দূরে এই শহরে এসে থাকছি। এখানে আসার পরে আমরা স্বামী স্ত্রী নিজেদের জীবন খুব নতুনভাবে সুন্দর করে সাজিয়েছিলাম। আমি রিম্পার সাথে কোর্ট ম্যারেজ করে নিয়েছি। আমাদের দুজনের জীবন খুব সুন্দর কাটছিল। আমি আর রিম্পা দুজনেই ভালো ফ্যামিলিতে মানুষ হয়েছি। আমাদের দুজনের বাড়িতেই কোনো জিনিসের কোনো অভাব ছিল না। কিন্তু এখন নিজের পরিবারের থেকে দূরে আমাদের অনেক রকম সমস্যার সামনে পড়তে হয়। কিন্তু তারপরেও এই অবস্থা থেকে লড়াই করে আমরা সব কিছু ঠিক করে নিলাম। রিম্পা পড়াশোনা জানতো, ওর নার্সিংয়ের কোর্স করা ছিল। আমিও অনেক দূর অবধি পড়াশোনা করেছিলাম। এই কারণে আমি একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়ে যাই। এখন আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছিল। আমরা একটা ঘর ভাড়ায় নিয়ে থাকছিলাম। আমাদের দুজনেরই নিজেদের পরিবারের কথা খুব মনে পড়তো। বাবার রাগের কথা আমি জানতাম, তাই যেমন তেমনভাবে নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম। কিন্তু রিম্পা নিজের মনকে বোঝাতে পারছিল না। এই কারণে ও নিজের মায়ের সাথে ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, কিন্তু ওর মা ওকে পরিষ্কারভাবে বলে দিল, তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, আর আমাদের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, তাই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবি না। তুই আমাদের জন্য মরে গেছিস। নিজের মায়ের মুখে এই কথা শুনে ও খুব কান্না করছিল। সময়ের সাথে সাথে ও নিজের পরিবারের কথা ভুলে গেছিল। কেননা বিয়ের 4 মাস পরে রিম্পা জানতে পারল যে ও মা হতে যাচ্ছে। এই খুশির খবরে আমরা দুজনেই মাথা থেকে নিজেদের পরিবারের কথা বের করে দিয়েছিলাম। আর যে সন্তান আসতে চলেছে তার ব্যাপারে চিন্তা করতে লাগলাম। ওর কথা ভেবে ভেবে খুশি হতে লাগলাম। আর তারপরে 9 মাস পুরো হওয়ার পরে আমার স্ত্রী খুব সুন্দর একটা ছেলের জন্ম দিয়েছিল, যাকে দেখে আমরা পুরো জীবন কাটাতে পারতাম। ওকে দেখে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখ ভুলে গেছিলাম। ছেলের সাথে আমাদের জীবন খুব ভালো কাটছিল। আমরা দুজন স্বামী স্ত্রী খুব খুশিও ছিলাম। এইভাবেই কয়েক বছর কেটে গেল, আর ধীরে ধীরে আমার ছেলে 8 বছরের হয়ে গেল। আমরা ওর ছোট থেকে ছোট খুশির খেয়াল রাখতাম। ও যা বলতো সেটা সময়ের আগেই পূরণ করে দিতাম। জীবন এইভাবেই কাটছিল। কিন্তু একদিন হঠাৎ যখন আমি অফিস থেকে ফিরছিলাম, তখন আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এরপরে লোকজন আমাকে রাস্তা থেকে উঠিয়ে হাসপাতালে পৌঁছে দেয়, আর আমার স্ত্রীকেও ফোন করে দেয়। আমার স্ত্রী আর ছেলে খুব ভয় পেয়ে গেছিল। তারা হাসপাতালে এসে হাউমাউ করে কান্না করতে লাগলো। আমি ঠিকই ছিলাম, কিন্তু আমার এক পায়ে গভীর চোট লেগেছিল, যার কারণে আমি চলাফেরা করতে পারছিলাম না। ডাক্তারেরা আমাকে চিকিৎসা করে বললেন আমাকে প্রায় 2 বছর বেড রেস্ট থাকতে হবে। যদি আমি এদিকে ধ্যান না দেই তাহলে সারা জীবনের জন্য আমি পঙ্গু হয়ে যেতে পারি। আমার ছেলের স্কুলের খরচ, সংসারের খরচ, এখন তো আবার আমার ওষুধের খরচ কিভাবে জোগাড় হবে, সেটা নিয়ে আমরা খুবই টেনশনে পড়ে গেলাম। যেমন তেমনভাবে আমি হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়িতে এলাম, কিন্তু ডাক্তার আমাকে বেড রেস্ট নেওয়ার জন্য বলেছিল। কিন্তু আমি যদি বেড রেস্ট নেই তাহলে অফিসে কে যাবে, আর আমাদের সংসার কিভাবে চলবে? যেমন তেমনভাবে কয়েকটা দিন আমরা কাটিয়ে দিলাম, কিন্তু এরপরে সংসারের অবস্থা বদলাতে লাগলো। বাড়িতে সমস্যা শুরু হতে লাগলো। ছেলের পড়াশোনাও থেমে যাচ্ছিল, কেননা ফিসের টাকাও ছিল না।
এক দুইবার আমার কোম্পানির বস আমার চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেও কতবার টাকা দিতে পারে। সংসারে অনেক সমস্যা এসে গেছিল। বুঝতে পারছিলাম না যে আমার কি করা উচিত। এরপরে একদিন আমার স্ত্রী বলতে লাগলো, তুমি তো জানো আমার নার্সিংয়ের কোর্স করা আছে, আমি নার্সিংহোমে সহজেই চাকরি পেতে পারি। যদি তুমি আমাকে চাকরি করার পারমিশন দাও তাহলে আমি অ্যাপ্লাই করে দেখি। একমাত্র এভাবেই আমাদের বাড়ির অবস্থা ঠিক হতে পারে। যখন তুমি ঠিক হয়ে যাবে আর চাকরিতে যেতে শুরু করবে তখন আমি আর চাকরি করব না। আমার স্ত্রী এই কথা বলার সময় সংকুচিত হচ্ছিল, কেননা ও জানতো যে আমি মেয়েদের চাকরি করার বিরুদ্ধে ছিলাম। কিন্তু এখন যা অবস্থা তাতে আমি ওকে চাকরি করার পারমিশন দিয়ে দিয়েছি। আমার স্ত্রী একটা বড় নার্সিংহোমে চাকরির জন্য অ্যাপ্লাই করলো, আর ও সহজেই চাকরিও পেয়ে গেল। এভাবেই আমার স্ত্রী নার্সের চাকরি করতে শুরু করে দিল। ও আমাকে নিয়ে চিন্তিত ছিল যে ও বাড়ি থেকে বাইরে চাকরি করতে গেলে আমার কি হবে, আমার ছেলের খেয়াল কে রাখবে। আমি ওকে বোঝালাম যে তুমি চিন্তা করো না, মাত্র কয়েকদিনের ব্যাপার। ভগবানের ইচ্ছাই আমার পা ঠিক হয়ে গেলেই তোমাকে আর বাড়ির বাইরে যেতে হবে না। ও ছেলেকে সকালে স্কুলে পৌঁছে দিয়ে সেখান থেকেই নার্সিংহোমে চলে যেত, আর আমার সমস্ত কাজও করে দিয়ে যেত। আমার এক বন্ধু ছিল যে বেশিরভাগ সময় নাইট শিফট করত। ওর দিনের বেলা ঘুমানোর জন্য একটা ঘরের দরকার। এই কারণে আমি ওকে বললাম, তোর ঘর ভাড়া নেওয়ার কোনো দরকার নেই। সারাদিন আমার স্ত্রী বাড়ির বাইরে থাকে, শুধু রাতের বেলায় বাড়িতে আসে। এই কারণে তুই আমার সাথে আমার বাড়িতে থেকে যা। আমার বন্ধু আগে অন্য শহরে থাকতো, কিন্তু এখন ওর পোস্টিং এখানে হয়েছে। আমি এই কথা বলার পরে ও নিজের জিনিসপত্র নিয়ে আমার বাড়িতে এসে গেল। এতে আমার স্ত্রীরও কোনো অসুবিধা ছিল না, বরং ও তো খুশি হয়েছিল যে সারাদিন আমার সাথে থাকার মতো কেউ এসে গেছে। এখন ও চিন্তামুক্ত হয়ে নিজে চাকরি করতে পারবে। আমার ছেলেকে স্কুল থেকে আমার বন্ধুই নিয়ে আসতো। আমার স্ত্রী সকাল সবার জন্য খাবার বানিয়ে চলে যেত। আমার বন্ধু দুপুরবেলা খাবার গরম করত, তারপরে আমরা দুজন খাবার খেয়ে ঘুমিয়ে পড়তাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে আমার বন্ধু দু একটা কাজ করে দিত। এইভাবে কথায় কথায় কীভাবে সারাদিন কেটে যেত আমি বুঝতেই পারতাম না। আমার স্ত্রী চাকরি করা 10 মাস হয়ে গেছে। আমার স্ত্রীর কারণে আমাদের সংসারের অবস্থা আগের মতো হয়ে গেছে, বরং আগের থেকে বেশি ভালো হয়ে গেছে। কেননা আমার স্ত্রী আমার থেকে বেশি টাকা বেতন পেত। একদিন আমার স্ত্রী বাড়িতে এসে আমাকে বলল যে ওর ট্রান্সফার দুবাইয়ের একটা নার্সিংহোমে হচ্ছে, সেখানে ওর 3 মাসের ট্রেনিং হবে। এই কারণে আমার স্ত্রী আর কয়েকজন স্টাফ সেখানে যাচ্ছে। আমি আমার স্ত্রীকে বললাম যে তুমি যাও, এমনিতেও বেশিরভাগ সময় তোমার নার্সিংহোমেই কাটে, যদি তুমি যেতে চাও তাহলে যেতে পারো। আমার স্ত্রী আমার এই কথা শুনে খুশি হয়ে গেল, আর ও যাওয়ার জন্য প্যাকিং করতে শুরু করে দিল। মাত্র 3 মাসের তো ব্যাপার, তারপরে ও আবার এখানে চলে আসবে, আর আমিও ধীরে ধীরে রিকভার হতে শুরু করেছি। ডাক্তার আমাকে বলেছে যে আমি বিছানায় উঠে বসতে পারি, কিন্তু এখনই হাঁটাচলা করতে পারবো না। আমার স্ত্রী খুশি খুশি প্যাকিং করার পরে দুবাইয়ের জন্য বেরিয়ে পড়ল। আমি আমার স্ত্রীকে বললাম, ওখানে পৌঁছানোর পরে কল করে জানিয়ে দিও, না হলে আমি টেনশনে থাকব। আমার স্ত্রী রিম্পা বলল, সেখানে পৌঁছেই তোমাকে ফোন করে দেব। রিম্পা যখন দুবাই পৌঁছালো তখন ও আমাকে কল করে বলে দিল যে ও ভালোভাবে সেখানে পৌঁছে গেছে, আর পরের দিন থেকেই ডিউটিতে জয়েন করবে। কয়েকদিন এভাবেই কেটে গেল। রিম্পা আমাকে প্রতিদিন কল করে বলতো যে ও একদম ঠিকই আছে। ও আমার আর আমার ছেলের সাথে ভিডিও কলে কথা বলতে, যাতে আমরা একে অপরকে দেখে শান্তি পেতে পারি। কয়েকদিন এভাবেই কেটে গেল, কিন্তু হঠাৎ করেই রিম্পা কাজের চাপের কথা বলে। আমাদের সঙ্গে কথাবার্তা কম করে বলতে লাগলো। কখনো বলতো আমি ব্যস্ত, পরে কথা বলবো, আবার কখনো বলতো আমার এখন কথা বলার একদম সময় নেই। কয়েকদিন এভাবেই কেটে গেল। এরপরে 2 দিন থেকে আমি রিম্পার কল আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু রিম্পা আমাকে কলই করলো না। যখন আমি কল করতাম তখনই রিং বাজতে থাকতো, কিন্তু ও ফোন রিসিভ করতো না। ছেলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতো যে মা ফোন কেন ধরছে না, আমাদের সঙ্গে কেন কথা বলছে না, মা কি আমাদের ভুলে গেছে। এখন আমি ছেলেকে কি বলবো কিছুই মাথায় আসছে না। আমার মাথায় আসতো না যে দূরে যাওয়ার পরে রিম্পা কিভাবে আমাদের ভুলতে পারে। কিছুদিন এভাবেই কেটে গেল। ওদিক থেকে আমার কাছে ফোন আসতো না। যখন আমি ফোন করতাম তখন ওদিক থেকে কল রিসিভ হতো না। বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আমার বন্ধু আমাকে সান্ত্বনা দিতে চাইতো,
2 মাস এভাবেই কেটে গেল। আমার স্ত্রীর ব্যাপারে কিছুই জানতে পারছিলাম না। আমার ছেলে বারবার নিজের মাকে মনে করত। একদিন তো ও কান্না করতে করতে বলতে লাগলো যে বাবা, আমার তো মনে হয় মা আর এই দুনিয়াতে নেই, তাই সে আমাদের সাথে কথা বলছে না। একদিন আমার বন্ধু এমন একটা কথা বলল যেটা শুনে আমি শকড হয়ে গেলাম। আমার বন্ধু বলল যে বৌদির হয়তো ওখানে গিয়ে কাউকে পছন্দ হয়ে গেছে আর সে তার সাথে বিয়ে করে নিয়েছে। না জানি হঠাৎ এইসব কী থেকে কি হয়ে গেল। ভগবানের কৃপা ছিল যে আমি ধীরে ধীরে রিকভার হয়ে গেছিলাম আর ডাক্তার আমাকে হাঁটা চলার জন্য বলে দিয়েছিলেন। কিন্তু ভিতরে ভিতরে আমার নিজের স্ত্রীর চিন্তা খেয়ে যাচ্ছিল। আমি আমার বন্ধুকে বললাম যেভাবেই হোক আমার দুবাই যাওয়া উচিত আর সেখানে গিয়ে রিম্পার খোঁজ করা উচিত। আমার বন্ধু বলতে লাগলো এটা কিভাবে সম্ভব, দুবাই এত বড়, সেখানে গিয়ে আমরা তোর স্ত্রীকে কিভাবে খুঁজব। আমি আমার বন্ধুকে বললাম আমি জানি আমার স্ত্রী কোন নার্সিংহোমের নার্সের চাকরি করত আর ও দুবাইয়ে কোন নার্সিংহোমে গিয়েছে। সেখানে গেলে আমি ঠিকই আমার স্ত্রীকে খুঁজে নেব আর আমি ওকে ওখানে ফিরিয়ে আনব। আমার বন্ধু বলতে লাগলো তুই এই কাজটাকে যত সহজ ভাবছিস এটা ততটাও সহজ না। আমি বললাম আমি কিছু জানি না, তুই প্লিজ আমাকে দুবাই নিয়ে চল। আমি জোর করাতে আমার বন্ধু আমার সাথে দুবাই যাওয়ার জন্য রাজি হয়ে গেল। ছেলেকে আমি আমার অন্য এক বন্ধুর বাড়িতে রেখে এলাম। তারপরে আমরা 2 বন্ধু একসাথে দুবাই চলে এলাম। আমি জানতাম আমার স্ত্রী কোনো নার্সিংহোমে নার্সের চাকরি করছিল, কেননা ও আগে যে হাসপাতালে চাকরি করত আমি সেখান থেকে ওর সমস্ত ডিটেলস বের করে নিয়েছিলাম। দুবাই পৌঁছানোর পরে আমরা দুজন ডাইরেক্ট সেই নার্সিংহোমে গেলাম যেখানে আমার স্ত্রী কাজের চাকরি করত। এখানে আসার পরে আমি অনেক লোকের কাছে আমার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমার স্ত্রীর ব্যাপারে জানতো না। এমনকি আমি হাসপাতালে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও রিম্পাকে দেখতে পেলাম না। এখানকার স্টাফেরা এটাই বলেছিল যে কিছুদিন এখানে রিম্পা ডিউটি করেছিল, কিন্তু তারপরে হঠাৎ ও এখানে আসা বন্ধ করে দেয়। তারপরে ও কোথায় চলে গেছে সেই ব্যাপারে এরা কিছুই জানে না। আমি তো এই কথাটা শুনে অবাক হয়ে গেলাম যে এত লোকেদের মধ্যে থেকে একটা নার্স গায়েব হয়ে গেছে, কিন্তু এরা কেউ কিছুই জানে না, নাকি এরা জেনেও কেউ কিছু বলছে না। আমি সেটা বুঝতে পারছিলাম না। আমি রিম্পাকে অনেক খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। অনেক দিন পর্যন্ত আমি রিম্পাকে এদিক ওদিক খুঁজতে থাকলাম, কিন্তু ওর কোনো খোঁজই পেলাম না। তারপরে খুঁজতে খুঁজতে হার মেনে নিয়ে চুপচাপ বসে গেলাম, কেননা আমার হিম্মত শেষ হয়ে গেছে। কিন্তু বাড়িতে ফিরে যাওয়ার হিম্মত আমার মধ্যে একদম নেই, কেননা আমি আমার ছেলেকে কি জবাব দেব। ও তো এটাই ভেবে বসে আছে যে আমি ওর মাকে সাথে করে নিয়ে আসব। তাই আমি আমার বন্ধুকে বললাম তুই এখন ফ্লাইটে করে ফিরে যা, সেখানে গিয়ে নিজের চাকরিতে জয়েন কর, আর আমার ছেলেরও খেয়াল রাখিস। ও আমার সাথে থাকতে তো চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে ফেরত পাঠিয়ে দিলাম। না জানি কেন আমার মন মানছিল না যে আমার স্ত্রী আমাকে ধোঁকা দিয়েছে। ও চাইলে তো দেশে বসে আমাকে ধোঁকা দিতে পারত। আমাকে ধোঁকার জন্য এত দূরে আসার কি দরকার ছিল। যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আমি রিম্পার সাথে দেখা না করে এখান থেকে যাব না। বেশি না হলেও একবার অন্তত ওর সাথে দেখা করা আমার খুব প্রয়োজন। আসলে আমি জানতে চাইতাম যে ওর সাথে কি হয়েছে আর ও আমাদের থেকে কেন লুকাচ্ছে। না জানি কেন আমার এই নার্সিংহোমের ভিতরে কিছু গড়বড় মনে হচ্ছিল, কেননা এখানকার স্টাফেরা খুবই অদ্ভুত ছিল। আমি ভেবে নিলাম যে যদি এখানে চাকরি করার বাহানায় নিজের স্ত্রীকে খোঁজার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই রিম্পার কোনো না কোনো খবর পেয়ে যাব। আমি নার্সিংহোমের সাফাই কর্মীর জন্য চাকরির জন্য সেখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম, আর তারা আমাকে এখানে চাকরিতে রেখে দিল। এখন আমি এখানে চাকরি করতে লাগলাম। আমার কাজ ঠিকঠাকই চলছিল। এখানে চাকরি করা অনেক দিন হয়ে গেল, কিন্তু কারো থেকেই রিম্পার ব্যাপারে কোনো ক্লু পেলাম না। একদিন আমি চুপচাপ বসে নিজের স্ত্রীর মোবাইল নাম্বারে বারবার ট্রাই করছিলাম, কিন্তু মোবাইল বন্ধ বলছিল। তখনই হঠাৎ পিছন থেকে একজন ওয়ার্ড বয় আমার কাছে এসে বলতে লাগলো, তোমাকে ডক্টর সেন ডাকছেন। আমি ডাক্তার সাহেবের কেবিনে গেলে তিনি বলতে লাগলেন, আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল বাড়িতে থেকে গেছে, তুমি আমার বাড়ি গিয়ে ফাইলগুলো নিয়ে এসো। আমি বললাম, ডাক্তারবাবু আমি এখানকার রাস্তাঘাট চিনি না। তিনি বললেন, আমার ড্রাইভার তোমাকে নিয়ে যাবে, তুমি বাড়িতে গিয়ে চাকরানিকে বললেই সে তোমাকে ফাইল দিয়ে দিবে।
এখানকার ডাক্তার আর বাকি সমস্ত স্টাফ এটা তো জানতো যে আমি ইন্ডিয়া থেকে এসেছি, কিন্তু আমি রিম্পার স্বামী এই কথাটা বেশিরভাগ স্টাফই জানতো না। আমি ড্রাইভারের সাথে গাড়িতে বসেছিলাম। কিছুক্ষণ পরে সে আমাকে গাড়ি থেকে বেরিয়ে ভেতরে যাওয়ার ইশারা করলে আমি ভেতরে চলে গেলাম। সেখানে গিয়ে যে চাকরানি ছিল আমি তাকে বললাম, ডাক্তার সাহেব কিছু ইম্পর্টেন্ট ফাইল বাড়িতে রেখে এসেছেন, তাই ঘর থেকে নিয়ে এসো। চাকরানি বলল, তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি সবেমাত্র সেখানে দাঁড়িয়েছিলাম, তখনই হঠাৎ আমার নজর একটা মহিলার উপরে পড়ল। যদিও সে আমার দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, কিন্তু না জানি কেন এই মহিলাকে দেখে কিছুটা অদ্ভুত অনুভব হচ্ছিল। আমি তার সামনে যাওয়ার চেষ্টা করতে লাগলাম, তখনই হঠাৎ সে ঘুরে গেল। এরপরে যখন আমি ওর মুখ দেখলাম তখন যেন আমার হুশই উড়ে গেল। আমার এরকম মনে হলো যেন আমি নিজের পায়ের ওপর দাঁড়িয়ে থাকার মতন অবস্থাতে নেই, আর সেও আমাকে অদ্ভুত নজরে দেখতে লাগলো। হয়তো ও আমাকে চিনতে পেরে গেছিল, কেননা সে আর কেউ না, বরং আমার স্ত্রী রিম্পা, যাকে আমি না জানি আমি কতদিন ধরে খুঁজছি। আজকে ওকে আমি এই ডাক্তারের ঘরে পেলাম, আর ও একদমই ঠিকঠাক ছিল। ও আমাকে চিনতে পেরে গেছিল, তাই তো আমাকে হতবাক চোখে দেখছিল। আমি ওকে বললাম, রিম্পা, তুমি এখানে কি করছো? তুমি জানো আমি তোমাকে না জানি কবে থেকে খুঁজছি। আমাকে দেখেই রিম্পার চোখে জল এসে গেল। তারপরে ও আমাকে বলতে লাগলো, রথিন, তুমি এখানে কিভাবে? তুমি জানো আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি তোমার সাথে আমার কথা বলিয়ে দেওয়ার জন্য। আমি বললাম, কিন্তু তুমি এখানে কি করছো? আমার সাথে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমার স্ত্রী বলতে লাগলো, আমি তোমার সাথে এভাবে যেতে পারবো না। এই ডাক্তার আমাকে কিডন্যাপ করে বন্দি বানিয়ে রেখেছে। যদি তুমি আমাকে এখান থেকে মুক্ত করতে চাও তাহলে আমাকে সাহায্য করো, কেননা আমি এখান থেকে সহজে বেরোতে পারবো না। আমার সমস্ত ডকুমেন্টস ডাক্তারের কাছে আছে, তুমি সেগুলো উদ্ধার করতে পারলে তবেই আমি এখান থেকে পালাতে পারবো। চাকরানি চলে আসার আগে তোমাকে একটা জরুরি কথা বলতে চাই। নার্সিংহোমে অসহায় লোকেদের শরীরের বডি পার্টস বের করে বিক্রি করা হচ্ছে। আমি তার বিরুদ্ধে আওয়াজ উঠেছিলাম, তাই এই ডাক্তার আমাকে এখানে বন্দি করে রেখেছে, আর সে আমার ফায়দা উঠাচ্ছে। প্লিজ আমাকে এখান থেকে বাঁচাও, আর পুলিশের সামনে এই সত্যিটা নিয়ে এসো যে নার্সিংহোমে মানুষের বডি পার্টসের বেআইনি ব্যবসা হচ্ছে। সবেমাত্র আমি আর রিম্পা এই কথা বলছিলাম, তখনই হঠাৎ চাকরানি চলে আসাতে আমার স্ত্রী আমার থেকে দূরে সরে গেল, যাতে সে আমাদের দুজনকে একসাথে দেখে না ফেলে। এখন আমাকে নিজের স্ত্রীকে বাঁচানোর সাথে সাথে হাসপাতালের লোকেদের রহস্য খুলতে হবে, যেটা আমাকে আমার স্ত্রী বলেছে। যদিও আমি এখানে সাফাই কর্মচারীর, কিন্তু আমি তো সেখানে এরকম কিছুই দেখতে পাইনি। যদি আমি পুলিশের কাছে কমপ্লেন করি তাহলে তারা আমার কাছে প্রমাণ চাইবে, তাই এই লোকেদের রহস্য ফাঁস করতে হলে আমার প্রমাণের দরকার হবে। তাই আমাকে যেভাবেই হোক ওই ডাক্তারের হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। এখন আমাকে নার্সিংহোমের প্রত্যেকটা লোকের ওপর নজর রাখতে হবে, কেননা যে কথা আমাকে আমার স্ত্রী বলেছে নিশ্চয়ই সেরকম কিছু হয়। তাই তো ডাক্তার আমার স্ত্রীকে বন্দি বানিয়ে রেখেছে। আমাকে এখান থেকে নিজের স্ত্রীকে বের করতে হবে, তাই আমার এখানকার পুলিশের সাহায্য চাই। আর আমি এদের ওপরে বিনা কোনো প্রমাণে অভিযোগ করতে পারবো না। এখন আমি নিজের কাজ করা শুরু করে দিলাম। এখন আমি সুযোগ পেলেই নার্সিংহোমের অপারেশন থিয়েটারে গিয়ে দেখি সেখানে কি কি কাজ হয়, কেননা এখনও অবধি আমি নিজের চোখে তেমন কিচ্ছু দেখিনি। কিন্তু একদিন আমি ডাক্তারকে ফোনে এমন কথা বলতে শুনলাম যে আমার হুঁশ উড়ে গেল। তিনি ফোনে কাউকে বলছিলেন যে কিডনি পেয়ে গেছি, কিন্তু তার দাম একটু বেশি পড়বে। ডাক্তারের একথা শুনে আমি নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার স্ত্রী একদম ঠিক বলছিল। এখন আমি ভেবে নিয়েছি যে যেভাবেই হোক আমাকে ডাক্তারের ভরসা জিততে হবে, আর এই লোকেদের সাথে মিশে দেখতে হবে এই সব কিছু করে আর কিভাবে করে। আমি এখন এই ডাক্তারের কাছাকাছি থাকতে লাগলাম, কেননা নার্সিংহোমের সমস্ত ডাক্তার এই কাজের জন্য যুক্ত ছিল না। এই ডাক্তারের সাথে কিছু জুনিয়র ডাক্তার এই কাজে যুক্ত ছিল। এখন আমি ডাক্তারের সাথে চেনা পরিচয় বাড়াতে শুরু করলাম। কিছুদিন এভাবে তার সমস্ত কাজ করে দেওয়াতে ধীরে ধীরে আমি ডাক্তারের ভরসা জিতে গেলাম। এরপরে সেই ডাক্তার অপারেশনের সময়
আমাকে নিজের সাথে রাখতে লাগলো। অপারেশন হলে আমি ছাড়াও কিছু ওয়ার্ড বয় উপস্থিত থাকতো। ডাক্তার নিজের কাজ করার পরে কিডনি বের করে ওয়ার্ড বয়দের দিয়ে দিত। এরপরে ওয়ার্ড বয় সেই কিডনি অন্য ডাক্তারকে দিয়ে আসতো। আর টাকা পয়সার লেনদেন এরা নিজেদের মধ্যে নিজেদের হিসাব করে নিত। আমি বুদ্ধি করে অপারেশনের সময় চুপচাপ নিজের মোবাইল বের করে কখনো ফটো তো কখনো ভিডিও বানিয়ে রেখে দিতাম। এরকম অপারেশন আমার সামনে শুধু একবার হয়নি, অনেকবার হয়েছিল। আর আমাকেও তাদের সাথে মিশে এই কাজ করতে হতো, যাতে আমি প্রমাণ জোগাড় করতে পারি। এখনও এদের কারো আমার উপরে সন্দেহ হয়নি। এদের এটাই মনে হতো যে আমি একটা অসহায় মানুষ, টাকা ইনকাম করার জন্য এদের সাথে মিলে এই কাজ করছি। আমাদেরকে এই কাজের জন্য টাকা দেওয়া হতো। আর এভাবেই ধীরে ধীরে আমি জানতে পারলাম যে এই কাজ কে কে যুক্ত আছে। এখন আমার কাছে অনেক প্রমাণ আছে, কেননা আমি লুকিয়ে চুরিয়ে সমস্ত কাজের ভিডিও বানিয়ে নিতাম, না হলে ফটো তুলে নিতাম। আমার স্ত্রীর সাথে আমি আর দেখা করতে পারিনি, কেননা যে বাড়িতে আমার স্ত্রী ছিল সেখানে অনেক গার্ড ছিল, পাদে পাদে ক্যামেরা ছিল। এই কথাটা আমাকে আমার স্ত্রী বলেছিল। এই ডাক্তার খুবই খতরনাক ছিলেন, যিনি জোর করে আমার স্ত্রীকে নিজের বাড়িতে আটকে রেখেছেন। আমাকে যেভাবে হোক এই ডাক্তারের হাত থেকে নিজের স্ত্রীকে বাঁচাতে হবে। এখন আমার কাছে অনেক প্রমাণ আছে, যেটা আমি যদি পুলিশের হাতে ধরিয়ে দিই তাহলে তারা নিশ্চয়ই এদের অ্যারেস্ট করে নেবে। একদিন আমি আবার কোনো বাহানায় ডাক্তারের বাড়িতে গেলাম, যাতে নিজের স্ত্রীকে এই কথা বলতে পারি যে আমার কাছে এদের বিরুদ্ধে অনেক প্রমাণ এসে গেছে। কিন্তু যখন আমি সেই ডাক্তারের বাড়িতে গেলাম তখন দেখলাম যে আমার স্ত্রী খুব বেশি অসুস্থ, হয়তো এই জানোয়ার আমার স্ত্রীর উপরে হাত উঠাতো। এখন আমি ভেবে নিয়েছি যে আর সময় নষ্ট না করে আমাকে সমস্ত প্রমাণ নিয়ে গিয়ে পুলিশকে দেখাতে হবে আর এদের অ্যারেস্ট করাতে হবে। আমি দুবাই পুলিশের কাছে গেলাম। সেখানে গিয়ে আমি তাদেরকে নিজের ব্যাপারে সব কিছু বলে দিলাম, যে আমি ইন্ডিয়া থেকে এসেছি আর আমার স্ত্রী কিভাবে এখানে পৌঁছেছে। এরপর আমি পুলিশের লোকেদের আমার মোবাইলের ভিডিও আর ফটো দেখালাম আর বললাম যে এরা পেশেন্টের শরীর থেকে জরুরি আর দামি পার্টস বের করে, বেআইনিভাবে এই সমস্ত পার্টস মোটা টাকার বিনিময়ে বিক্রি করে। আর নার্সিংহোমের এক সিনিয়র ডাক্তারের কাছে আমার স্ত্রী বন্দী হয়ে আছে। আপনারা সাহায্য না করলে আমার স্ত্রী মুক্ত হতে পারবে না। সমস্ত প্রমাণ দেখার পরে পুলিশের লোকেরা অ্যাকশন নিল আর তারা গিয়ে নার্সিংহোমে রেড করলো। এতে পুলিশের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল যে নার্সিংহোমে মানুষের বডি পার্টস এর কারবার চলে। অভিযুক্ত ডাক্তারদের আর স্টাফদের অ্যারেস্ট করে নিল। তারা অনেক চেষ্টা করলো যাতে নিজেদের বাঁচাতে পারে, কিন্তু দুবাই পুলিশ আর সেখানকার সরকার খুবই সৎ, নিজেদের কাজ করে তারা সৎভাবে। যখন তারা জানতে পারলো যে আমি ভারত থেকে এসেছি তখন তারা আমার খুব সাহায্য করে। সেই ডাক্তার যে আমার স্ত্রীকে বন্দি করে রেখেছিল তাকেও অ্যারেস্ট করে নেয়। সেই ডাক্তার আমার স্ত্রীকে অপহরণ করে বন্দি বানিয়ে রাখে। সে নিজের ফার্স্টেশন আমার স্ত্রীর উপরে বের করত, আমার স্ত্রীর সাথে খারাপ কাজ করত। যদি আমার স্ত্রী ওকে থামানোর চেষ্টা করত তাহলে ও আমার স্ত্রীকে ভীষণ মার মারত। আমার স্ত্রী দিন রাত কান্না করতে করতে আমাকে মনে করত। ও ডাক্তারের বাড়ি থেকে অনেকবার পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বারবার অসফল হয়। যখন ডাক্তারের বাড়িতে ওর সঙ্গে দেখা হয়েছিল তখন ও আমাকে এই লোকেদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার পদ্ধতি বলে দিয়েছিল, আর ওর বলা পদ্ধতি মেনেই আমি প্রমাণ জোগাড় করি আর এই লোকেদের জেলে পাঠিয়ে দিই। একটা অচেনা দেশে সেই দেশের লোক না হয়েও আমি আর আমার স্ত্রী সেখানে ক্রাইম হতে দেখি, তার বিরুদ্ধে আওয়াজ ওঠানোর সেখানকার সরকার আমাদের স্বামী স্ত্রীর উপরে খুব খুশি হন। এভাবেই তারা আমাদেরকে সম্মানের সাথে আমাদের দেশে পাঠিয়ে দেন আর সেখানকার সরকার আমাদের পুরস্কার স্বরূপ 1 কোটি টাকা দেন। আমরা দুজন স্বামী স্ত্রী খুশি খুশি আর সুস্থভাবে নিজের দেশে নিজের বাড়িতে ফিরে এসেছি। এখানে আসার পরে আমার স্ত্রী আমাদের ছেলেকে বুকে জড়িয়ে অনেকক্ষণ কান্না করেছিল, কেননা আমার স্ত্রীর এরকম মনে হয়েছিল যে ও হয়তো আর কখনোই আমাদের ছেলেকে দেখতে পাবে না, আমরাও হয়তো ওর ব্যাপারে কখনোই জানতে পারবো না, আর ও এভাবেই তিল তিল করে মরে যাবে। কিন্তু এখন সব কিছু একদমই ঠিক হয়ে গেছে। দুবাই সরকারের থেকে যে পুরস্কার পেয়েছিলাম সেটা দিয়ে আমি একটা নতুন বিজনেস শুরু করেছি। এখন আমাদের স্বামী স্ত্রীর জীবন সম্পূর্ণভাবে বদলে গেছে। এখন আমরা একটা সুন্দর
আর হাসি খুশি জীবন কাটাচ্ছি। কেননা যারা সৎভাবে জীবনযাপন করে তাদের সাথে কখনোই কিছু খারাপ হয় না। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি আপনাদের আমাদের এই গল্পটি পছন্দ হয়েছে। গল্পটি পছন্দ হলে ভিডিওটিকে একটি লাইক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী আপডেট সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।